নমস্কার, আমি শিবু সরকার। মাননীয় রাষ্ট্রপতি স্যারকে প্রণাম জানিয়ে আমি পশ্চিমবঙ্গের কৃষিকাজ সম্বন্ধে আলোচনা শুরু করছি। শুরুতেই যেটা বলার সেটা হচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ ভারতের ঠিক কোথায় রয়েছে সেটা আমরা আগে একটু দেখে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ভারতের ম্যাপটাকে। ভারতের ঠিক পূর্ব দিকে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ রয়েছে। তো এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য। তো আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কৃষিকাজ। আমরা বেশ কতগুলো ভাগে ভাগ করে নিয়েছি যাতে আমাদের আলোচনা করতে সুবিধা হয়। তো প্রথমে যেটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কৃষিকাজের ভূমিকা। কৃষিকাজ আমাদের রাজ্যের যেমন ঐতিহ্য তেমনই পশ্চিমবঙ্গের অর্থনীতির মূল ভিত্তি। পশ্চিমবঙ্গের আয়ের মাত্র 20% কৃষিকাজ থেকে এলেও 4/3 লোক, পশ্চিমবঙ্গে 4/3 লোক বা প্রায় 70% লোক কৃষিকাজের ওপর নির্ভর করেই বেঁচে আছে। পশ্চিমবঙ্গের প্রায় সব গ্রামই কৃষি নির্ভর। মানে পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম রুরাল এরিয়ার বা গ্রামীণ এলাকার ম্যাক্সিমাম মানুষই, বেশিরভাগ মানুষই কৃষির ওপর নির্ভরশীল হয়ে তারা তাদের জীবিকা অর্জন করে। তো এবার যেটা আমরা বলবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের এই কৃষিকাজ সম্বন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। তো প্রথমে যেটা বলার আমি 1-2 করে বলবো। 1 নম্বর হচ্ছে দার্জিলিংয়ের পার্বত্য ও পুরুলিয়ার মালভূমি অঞ্চল বাদ দিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে নিবিড়ভাবে কৃষিকাজ হয়। 2 নম্বর যেটা, কৃষির ওপর জনসংখ্যার চাপ খুব বেশি। পরিবার ভাগ হওয়ার সাথে সাথে জমিও ভাগ হয়েছে বলে অধিকাংশ জমি খুব ছোট। 3 নম্বর যেটা সেটা হচ্ছে জলসেচ ব্যবস্থার উন্নতি কয়েকটা অঞ্চলেই ঘটেছে বলে অধিকাংশ অঞ্চলে কৃষি এখনও মৌসুমি বায়ু নির্ভর। 4 নম্বর, ফসল উৎপাদনের খাদ্যশস্যের প্রাধান্য বেশি। খাদ্যশস্য বলতে এখানে ধান, গম এই সমস্ত জাতীয় ফসলগুলো বেশি ফলানো হয়। বাণিজ্যিক শস্যের উৎপাদন এখানে তুলনামূলকভাবে অন্য অন্য রাজ্যের তুলনায় কম। 5 নম্বর হচ্ছে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার। আধুনিক প্রযুক্তি বলতে এখানে উন্নত বীজ, সার, কীটনাশক কয়েকটি অঞ্চলই মধ্যেই সীমাবদ্ধ। 6 নম্বর হচ্ছে পাঞ্জাবের মতো সবুজ বিপ্লবের প্রভাব খুব বেশি এখানে পড়েনি। 7 নম্বর হচ্ছে বিকল্প কাজের ব্যবস্থা তেমনভাবে গড়ে না ওঠায় কৃষির ওপর চাপ সবসময় বেশি। কৃষিকাজে ক্ষুদ্র ও প্রান্তিক চাষি, ভাগ চাষি ও ক্ষেত মজুরের প্রাধান্য খুবই বেশি। 8 নম্বর, শহরের নিকটে যেখানে জলসেচ ও যোগাযোগ ব্যবস্থা ভালো সেখানে পটল, ঝিঙে, বেগুন, ঢেঁড়স ইত্যাদি ফসলের চাষ হয়। 9 নম্বর বলতে এখানে হচ্ছে হর্টিকালচারের গুরুত্ব এখানে বেশ কম। তো নেক্সট আমাদের এই হচ্ছে তথ্য গেল সম্বন্ধে। এবার নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কৃষির কতকগুলো সমস্যা। মানে আমাদের রাজ্যের কৃষিকাজের ক্ষেত্রে আমরা কী কী সমস্যার মধ্যে পড়ি, মানে কী কী সমস্যাগুলো আমাদের আছে সেগুলো আমরা আবার আলোচনা করব। তো প্রথম যেটা সমস্যা, 1 নম্বর, অধিকাংশ জমি খুবই ছোট হয় কৃষি যন্ত্রপাতির ব্যবহার খুব বেশি সম্ভব হয় না। জনসংখ্যার চাপ খুব বেশি বলে মাথাপিছু আয় এখানে কম, ফলে চাষির আয় কম। বাণিজ্যিক ফসলের উৎপাদন কম বলে এখানে আয়ও কম হয়। আমরা জানি যে বাণিজ্যিক ফসলের যেহেতু একটা মানে ইনকামের একটা বড় রাস্তা, মানে কৃষিক্ষেত্রে কৃষি হলে ফসল উৎপাদন করলে সেখানে আমাদের আয়ের রাস্তাটা একটু বাড়ে। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গের রাজ্য আমাদের রাজ্য বাণিজ্যিক ফসলের উৎপাদন তুলনামূলকভাবে কম, তো সেক্ষেত্রে আমাদের রাজ্যে এখানে আয়ও কম। 4 নম্বর হচ্ছে অধিকাংশ জমিতে একবার ফসল হয় বলে চাষি ও ক্ষেত মজুরদের বছরের অধিকাংশ সময় বেকার থাকতে হয়। 5 নম্বর হচ্ছে অধিকাংশ স্থানে উৎপাদন পদ্ধতি প্রাচীন, বছরে একবার ফসল হয় বলে এখানে প্রতি উৎপাদন উন্নত দেশের তুলনায় বেশ কম। 6 নম্বর হচ্ছে রপ্তানি নির্ভর ফসলের চাষ তেমনভাবে এখানে হয় না, ফলে আমাদের বৈদেশিক মুদ্রা ইনকামের বা উপার্জনের রাস্তাটাও সেই হিসেবে কৃষিজ ক্ষেত্রে, মানে পশ্চিমবঙ্গের কৃষির ক্ষেত্রে অনেকটা কম।
তো হয়ে গেল। নেক্সট আমরা যেটা আবার বলবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে উৎপাদিত ফসল, সেই উৎপাদিত ফসলের ভাগ বলবো এবার আমরা। পশ্চিমবঙ্গের উৎপাদিত ফসলের ভাগটাকে আমরা পশ্চিমবঙ্গের উৎপাদিত ফসলকে আমরা 4 ভাগে ভাগ করি। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে খাদ্যশস্য, 2 তন্তুশস্য, 3 বাগিচা ফসল, 4 হচ্ছে হর্টিকালচার। তো খাদ্যশস্য বলতে এখানে কোনগুলোকে বোঝানো হয়? খাদ্যশস্য বলতে এখানে ডাল, তৈলবীজ এগুলোকে বোঝানো হয়। তন্তুশস্য বলতে আমরা পাটকে বুঝি। আর বাগিচা ফসল আছে, যেটা বাগিচা ফসল বলতে আমরা বুঝি চা, কমলালেবু, সিনকোনা, তামাক। আর 4 নম্বর যেটা সেটা হচ্ছে হর্টিকালচার। হর্টিকালচার বলতে এখানে বিভিন্ন শাকসবজি, ফল উৎপাদনকে বোঝানো হয়, যেমন পটল, ঢ্যাঁড়স, বেগুন, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি। তো গেল। এইবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রধান প্রধান যে কয়েকটি কৃষিজ ফসল আছে আমাদের পশ্চিমবঙ্গের, হ্যাঁ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রধান কৃষিজ ফসল বলতে ধান, পাট, চা এগুলোই পশ্চিমবঙ্গে উৎপাদন অন্য অন্য ফসলের তুলনায় বেশি। তো আমরা এক এক করে ওইগুলোই আলোচনা করব। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ধান। এই ধান হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান ফসল। ধান উৎপাদনে আমাদের রাজ্য ভারতে প্রথম। তো গেল। এবার হচ্ছে ধানের ব্যবহার সম্বন্ধে আমরা এবার আলোচনা করব। ধান থেকে পাওয়া চাল থেকে চাল থেকে আবার চাল, আর চাল থেকে পাওয়া যায় ভাত, হ্যাঁ, আর এদিকে মুড়ি, চিড়ে, খই, মুরগি তো এইগুলো, যেগুলো আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় সাধারণত থাকে। খড় গরুর খাদ্য ও ঘর ছাউনিতে লাগে। আর একটা রয়েছে যেটা ধানের তুষ। এই ধানের তুষ দিয়ে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি, হ্যাঁ, আর ধানের তুষকে জ্বালানি হিসেবে ব্যবহার করে আমরা আবার অনেক সময় বিদ্যুৎও উৎপাদন করে থাকি বা করি। তো যেটা গেল। এবার হচ্ছে আমরা পশ্চিমবঙ্গে আমাদের যে ধানগুলোকে আমরা মূলত চাষ করি, সেগুলোকে আমরা ঋতু অনুসারে তিন রকমের ধান আমরা চাষ করে থাকি। তো তিন রকমের ধানের মধ্যে আমরা আবার 3 রকম ধান নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম ধান সেটা হচ্ছে আমন ধান, যেটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে বর্ষাকালে এই ধানের চাষ হয়ে থাকে, এটাকে আমরা আমন ধান বলি। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে বোরো ধান। এই বোরো ধান শীতকালে, যেখানে সেচের সুযোগ আছে সেইখানে এই ধান চাষ হয়। এর একর প্রতি ফলন কিন্তু অন্য অন্য ধানের তুলনায় তুলনামূলকভাবে একটু বেশি। এবার হচ্ছে আউশ ধান। গ্রীষ্মকালে শুষ্ক পরিবেশে এই ধানের চাষ একসময় হতো, এখানে এই ধানের চাষ প্রায় উঠেই গেছে, মানে এখন এই আউশ ধানটা সেইভাবে চাষ করা হয় না। তো এবার যেটা আমরা বলবো সেটা হচ্ছে শ্রেণীবিভাগ সম্বন্ধে আলোচনা আমাদের হয়ে গেল। তো নেক্সট আমাদের রয়েছে সেটা হচ্ছে কয়েকটি তথ্য, এই ধান সম্বন্ধে কয়েকটি তথ্য যেগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, সরাসরি প্রশ্ন অনেক সময় আসে। সেগুলো হচ্ছে ধান উৎপাদনে এখানে বলাই ভালো, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ধান উৎপাদন সারা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকারী। 2 নম্বর তথ্য যেটা, আমন ও বোরো 2 ধরনের ধান চাষ হলেও আমন ধানের চাষ কিন্তু এখানে বেশি হয়, আর বোরো ধানের ফলন এখানে তুলনামূলকভাবে বেশি হয়। আমাদের রাজ্যের বর্ধমান পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার হিসেবে পরিচিত। আর একটা যেটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে হুগলির চুঁচুড়া ধান গবেষণা কেন্দ্র রয়েছে, যেটা ভারতের প্রধান ধান গবেষণা কেন্দ্র উড়িষ্যার কটক, হ্যাঁ, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যেটা ধান গবেষণা কেন্দ্র রয়েছে সেটা হচ্ছে হুগলির চুঁচুড়ায়। পশ্চিমবঙ্গে হেক্টর প্রতি ধান উৎপাদন অবসংযোগ হলেও পাঞ্জাবে হেক্টর প্রতি ধান উৎপাদন তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বেশি, এবং সেটা ভারতের মধ্যেও সবচেয়ে বেশি। এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ধান উৎপাদনের ক্ষেত্রে যে ভৌগোলিক পরিবেশটা আমরা পাই সেটাই আলোচনা করব। তো প্রাকৃতিক পরিবেশ সেগুলোকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, যেমন জলবায়ু, মাটি, ভূমির প্রকৃতি এইগুলো। আর আরেকটা হচ্ছে অর্থনৈতিক ও পরিকাঠামো অবস্থা। অর্থনৈতিক বা পরিকাঠামো ব্যবস্থা যেটা, সেগুলোর মধ্যে পড়ছে শ্রমিক, জলসেচ, উন্নত বীজ, সার, কীটনাশক ও অন্যান্য পরিকাঠামো। তো জলবায়ু যেটা, সেখানে হচ্ছে ধান উষ্ণ আর্দ্র পরিবেশের ফসল। গড়ে এখানে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং 100 সেন্টিমিটার থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত অঞ্চল ধান চাষের আদর্শ। ধান চাষে
সবসময় জলের যোগান দিতে হয়, তবে ধান কাটার সময় শুষ্ক আবহাওয়া দরকার। এবার হচ্ছে মাটি, মানে কী ধরনের মাটিতে আমাদের ধান চাষ খুব ভালো হয় সেটাই। উর্বর নদীবাহিত পলিমাটিতেই ধান চাষ সবচেয়ে ভালো হয়। আমাদের রাজ্যের এঁটেল, বেলে ও দোআঁশ মাটিতেই বেশি ধান চাষ হয়ে থাকে। এবার হচ্ছে ভূমির প্রকৃতি। ধান জমিতে বেশ কিছুদিন জল জমে থাকা প্রয়োজন আছে, এবং তাই যদি আমরা সমতল ভূমি থেকে একটু নিচু বা সমতল ভূমিতে যদি আমরা ধান চাষ করি, সেক্ষেত্রে ধান চাষ ভালো হয়। হ্যাঁ, মানে সমতল ভূমি ধান চাষের আদর্শ জায়গা। এবার হচ্ছে শ্রমিক। ধান শ্রম নিবিড় ফসল, তাই এই চাষে প্রচুর কায়িক শ্রমের প্রয়োজন হয়। জলসেচ। ধানের উৎপাদন বৃদ্ধিতে জলসেচ প্রয়োজন। বোরো ধান চাষ জলসেচ ছাড়া সম্ভবই না। এবার হচ্ছে উন্নত বীজ, সার, কীটনাশক, এগুলো ধানের ফলন বাড়ায়, ধানের উৎপাদনে লাভজনক চাষে পরিণত করে। হ্যাঁ, কে লাভজনক চাষে পরিণত করে। আর অন্যান্য পরিকাঠামো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে চাষের শুরুতে টাকা পয়সার যোগান, উন্নত পরিবহন, বন্টন ব্যবস্থা, হ্যাঁ, ধান চাষকে লাভজনক করে এবং বাণিজ্যিক ফসলে পরিণত করে। তো এবার যেটা বলা সেটা হচ্ছে উচ্চ ফলনশীল বীজ। উচ্চ ফলনশীল বীজ সম্বন্ধে এবার আলোচনা করব আমরা। পদ্মা, রত্না, জয়া, IR8, IR20, CO51 ইত্যাদি হলো উচ্চ ফলনশীল ধান বীজ। এবার আমরা আলোচনা করব যে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ধান চাষ সবচেয়ে ভালো হয়, ধান উৎপাদক অঞ্চল সম্বন্ধে আমরা আলোচনা করব। আমাদের রাজ্যের দার্জিলিং ও পুরুলিয়ার পরিবেশগত কারণেই ধানের চাষ একদম কম। বাকি সমস্ত জেলাতেই ধান চাষ কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে। প্রধান জেলাগুলো হলো বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর প্রভৃতি। আর বর্ধমান জেলা, যেটা আমরা পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার হিসেবে পরিচিত। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এই ধান উৎপাদক অঞ্চলগুলো পশ্চিমবঙ্গের কোথায় কোথায় আছে সেগুলো আমরা ম্যাপের মাধ্যমে আমরা এবার দেখব। তো এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ ম্যাপ, যেখানে আমরা একটা সিম্বলের মাধ্যমে আমরা দেখিয়েছি যে কোথায় কোথায় ধান চাষটা ভালো হয়। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ যে এই পোর্শনটা আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই অংশটাই সবচেয়ে বেশি ধান চাষ হতে দেখা যায়। হ্যাঁ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে বর্ধমান, এই অংশগুলোতে ধান চাষ সবচেয়ে বেশি ভালো হয়। কিন্তু এই দার্জিলিং পোর্শন, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই অংশগুলোতে কিন্তু ধান চাষ তুলনামূলকভাবে কম হয়। আর আমাদের পশ্চিম দিকের যে মালভূমি এলাকাটা রয়েছে সেখানেও কিন্তু চাষ অত ভালো হয় না। তো এই হচ্ছে আমাদের ধান উৎপাদক অঞ্চল গেল। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের রাজ্যে ধান চাষ কেন এত উন্নত, সেটাই আমরা এবার আলোচনা করব। এত পরিমাণে ধান আমাদের কেন অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের দেশে কেন আমাদের রাজ্যে কেন ধান বেশি উৎপন্ন হয়, সেটা আমরা এবার আলোচনা করব। ভারতের সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় আমাদের রাজ্যে। কারণগুলো হলো দার্জিলিং ও পুরুলিয়া বাদ দিয়ে রাজ্যের বাকি অংশ উর্বর পলিগঠিত সমতল ভূমি। এখানে জলবায়ু, উষ্ণতা ও বৃষ্টিপাত ধান চাষের পক্ষে আদর্শ। 3 নম্বরে রয়েছে অসংখ্য নদী, খাল, পুকুর থাকায় এখানে ভৌমজলের যোগান থাকায় জলসেচের মাধ্যমে আমন ও বোরো উভয় ধান চাষের সুবিধা রয়েছে। 4 নম্বর উন্নত বীজ, সার, কীটনাশকের যোগান এখানে ভালো। 5 নম্বর ধান চাষের সবুজ বিপ্লবের প্রভাব এখানে যথেষ্ট। 6 নম্বর ঘনবসতিপূর্ণ অঞ্চল হওয়ায় চাষের প্রয়োজনীয় শ্রমিক যেমন পাওয়া যায়, তেমনই উৎপাদিত ধানের বাজারও এখানে ভালো। তো এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের এখানে ধান চাষের প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হওয়ার কারণ। তো এবার আমরা আলোচনা করব যে ধান উৎপাদনে কিছু গৃহীত ব্যবস্থা নেওয়া হয়েছে উন্নতির জন্য। তো সেগুলো আমরা এবার একটু বেশি আলোচনা করব। ধান পশ্চিমবঙ্গের প্রধান ফসল হয়। উৎপাদন বৃদ্ধির জন্য জলসেচ ব্যবস্থার প্রসার ঘটানো হচ্ছে।
আর কী ব্যবস্থা নেওয়া হয়েছে? চাষিদের স্বল্পমূল্যে উচ্চ ফলনশীল বীজের যোগান দেওয়া হয়েছে। 3, ধানকে জীবিকা সত্তা ভিত্তিক থেকে বাণিজ্যিক ফসলে পরিণত করার জন্য বিভিন্ন ধরনের পরিকাঠামো এর উন্নতি ঘটানো হয়েছে। 4 নম্বর যেটা, অব্যবহৃত জলাভূমিকে ধান চাষের আওতায় আনা হয়েছে। আর 5 নম্বর হচ্ছে হুগলির চুঁচুড়ায় ধান গবেষণাগার কেন্দ্র স্থাপন করা হয়েছে। এগুলো হচ্ছে আমাদের সরকার থেকে, পশ্চিমবঙ্গ সরকার থেকে গৃহীত কিছু পদক্ষেপ, যার জন্য আমাদের ধান চাষের উৎপাদন বৃদ্ধির কয়েকটা স্টেপ যেটা আমাদের গভর্নমেন্ট নিয়েছে। তা আর একটা যেটা আমাদের এখানে আলোচনা করার, সেটা হচ্ছে আমাদের এই ধান চাষের উৎপাদনের জন্য কয়েকটি সমস্যা, সেই সমস্যাগুলো আমরা আলোচনা করব। আমন ধানের প্রাধান্য সবচেয়ে বেশি, বোরো ধানের চাষ কিন্তু তুলনামূলকভাবে কম হয়। এটা হচ্ছে 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে জলসেচের প্রসার সব জায়গায় ঘটেনি বলে দুফসলি ধান জমি কিন্তু কম, ফলে উৎপাদনশীলতাও কম। 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে রপ্তানিযোগ্য সুগন্ধি উন্নত ধান চাষের প্রচলন, যেমন বাসমতি, এখানে খুবই কম। 4 নম্বর যেটা সেটা হচ্ছে ধান চাষে পশ্চিমবঙ্গের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার সীমিত। 5 নম্বর হচ্ছে পাঞ্জাবের গমের মতো সবুজ বিপ্লবের প্রভাব পশ্চিমবঙ্গের সব জেলায় ধান চাষে পড়েনি, যার জন্যে পশ্চিমবঙ্গের ধান চাষের ক্ষেত্রে যে উৎপাদনের হার একটু কম হলেও সেগুলো এই জন্যেই দায়ী। তো নেক্সট যেটা আমাদের আলোচনা করার সেটা হচ্ছে পাট সম্বন্ধে এবার আমরা আলোচনা করব। পাট পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থকরী ও বাণিজ্যিক ফসল। পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করে আয়ের পথ সুগম হয় বলে এটাকে সোনালী তন্তু আখ্যা দেওয়া হয়। পাট ও পাটজাত দ্রব্য জৈব পচন সহায়ক ও দূষণ ঘটায় না বলে এটি পরিবেশ বান্ধব সম্পদ। এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পাটের ব্যবহার। পাটের ব্যবহার সম্বন্ধে এবার আমরা আলোচনা করব। পাটের আঁশ থেকে তৈরি হয় চট, থলে, ত্রিপল, দড়ি ইত্যাদি। ইদানিং পাট থেকে কার্পেট, বোট, কাগজ, শৌখিন দ্রব্য ইত্যাদি তৈরি হচ্ছে। পাটকাঠি যেটা পাট অংশ বের করে নেওয়ার পর যে পাটকাঠিটা থাকে, সেটা দিয়ে আমরা অনেক সময় আবার জ্বালানিও হিসাবে ব্যবহার করি। অধুনা পাটকাঠি থেকে চারকোল প্রস্তুত হচ্ছে, যা শুকনো কালি, দাঁতের মাজন, জল পরিশোধক যন্ত্র এবং মুখের প্রসাধন ইত্যাদি প্রস্তুতিতে ব্যবহৃত হয়। পাট শাক আমরা অনেকেই খাই। একটা ব্যবহারের মধ্যে আর একটা বলি যে পাটের কচি, পাট যখন শুরু হয়, শুরু না, পরবর্তীকালে পাট গাছ বড় হলেও তার উপরের দিকের অংশগুলো পাতা ছেড়ে নিয়ে আমরা শাক হিসেবে ব্যবহার করি। এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পাটের শ্রেণীবিভাগ। আমাদের পশ্চিমবঙ্গে 2 রকমের পাট চাষ করা হয়, অনুন্নত সাদা পাট আর একটা হচ্ছে তোষা পাট। এই সাদা পাটটা এটি নিচু জলজমিতে জন্মায়, আর তোষা পাটটা উন্নত পাট, যেটা কিছুটা উঁচু জমিতে জন্মায়। এবার যেটা আমাদের আলোচনা সেটা হচ্ছে পাট উৎপাদনের ভৌগোলিক পরিবেশ। এখানেও আমরা এই ভৌগোলিক পরিবেশকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। জলবায়ু। পাট চাষে 22 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাতের দরকার। বাতাসে আর্দ্রতা বেশি থাকা ভালো। ভ্যাপসা গরমে পাট গাছ ভালো বাড়ে। আমাদের রাজ্যে কালবৈশাখীর বৃষ্টিতে পাট চাষের সুবিধা হয়। মাটি। অম্লধর্মী, উর্বর পলি ও ভারী দোআঁশ মাটিতে পাট চাষ ভালো হয়। পটাশ ও নাইট্রোজেন মাটিতে থাকলে পাটের ফলন ভালো হয় বলে প্লাবনভূমির মাটি পাট চাষের ক্ষেত্রে আদর্শ। ভূমির প্রকৃতি। নিম্ন সমতল ভূমি, সূক্ষ্ম পলি সমৃদ্ধ বদ্বীপ, প্লাবনভূমি অঞ্চলে পাট চাষ ভালো হয়। 4 নম্বর হচ্ছে জলাশয়। পাট কাটার পর আঁশ ছাড়ানোর জন্য 15 থেকে 20 দিন পাটকে জলে ভিজিয়ে রাখতে হয়। তাই পাট জমির কাছেই ডোবা, পুকুর, খাল প্রভৃতি জলাশয় থাকতে হবে।
পাটের মানে যেখানে পাট চাষ করব তার আশেপাশেই। অর্থনৈতিক পরিবেশ, শ্রমিক, পাট চাষের সব কাজই করা হয় কায়িক শ্রমের দ্বারা। শ্রমিকের জোগান না থাকলে পাট চাষ সম্ভব হয় না, তাই জনবহুল এলাকায় পাট চাষ হয়। উন্নত বীজ ও সার, উন্নত বীজের ব্যবহার, জমিতে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস ঘটিত সার প্রয়োগ পাটের ফলন বাড়ায়। 7 নম্বর হচ্ছে উন্নত পরিবহন। পাট চাষ বাণিজ্যিক ফসল, তাই রপ্তানি নির্ভর। গ্রাম থেকে কারখানায় পাটের যোগানের জন্য সুলভ পরিবহন ব্যবস্থা প্রয়োজন। তো নেক্সট যেটা আমরা এটা হয়ে গেল, নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে উন্নত পাট বীজ। তো বৈশাখী তোষা, যেটাকে আমরা JRO 632, চৈতালি তোষা, যেটাকে আমরা বলি JRO 838, বাসুদেব তোষা, যেটা JRO 7835, সবুজ সোনা JRC 212, শ্যামলী JRC 7447 ইত্যাদি উচ্চ ফলনশীল পাট বীজ। তো এবার যেটা আমরা আলোচনা সেটা হচ্ছে পাট চাষের উৎপাদক বা পাট উৎপাদক অঞ্চল। পশ্চিমবঙ্গের পূর্ব প্রান্তে, বাংলাদেশের সীমান্তবর্তী ও উত্তরবঙ্গের জেলাগুলিতে সবচেয়ে বেশি পাট চাষ হয়। প্রধান জেলাগুলি হলো উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দক্ষিণ 24 পরগনা, উত্তর দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, হুগলি। নদিয়া, মুর্শিদাবাদ ও 2 দিনাজপুরের ভালো মানের পাটের চাষ হয়। পশ্চিমের জেলাগুলিতে পাট চাষ প্রায় হয় না বললেই চলে। তো আমরা ম্যাপে একটু দেখে নেব যে ভারতের কোথায় কোথায়, এই পশ্চিমবঙ্গের কোথায় কোথায় আমাদের এই পাট চাষটা খুব ভালো হয়। তো সেটা হচ্ছে এখানে আমরা দুটো সিম্বল দেখিয়েছি, একটা সবুজ কালার রঙের আর একটা হচ্ছে লাল রঙের বা রেড কালারের। রেড কালারের যে পোর্শনটা রয়েছে সেগুলোতে এই পাট চাষ বেশি ভালো হয়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে মুর্শিদাবাদ রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে মালদা ও দিনাজপুর, আর এদিকে কোচবিহারের নিচের দিকের অংশ, জলপাইগুড়ির নিচের দিকের অংশ, এই সমস্ত এলাকাতে পাট চাষটা খুব ভালো হয়। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে আরও একটু আমি দেখাচ্ছি ক্লিয়ার করে, সেটা হচ্ছে এই যে এই অংশগুলোটা, এই অংশগুলো এইখানে, এই অংশতে পশ্চিমবঙ্গে এই সমস্ত অঞ্চলে পাট চাষের পরিমাণ তুলনামূলকভাবে অন্যান্য রাজ্যের অন্যান্য জেলার তুলনায় একটু বেশি হয়। নেক্সট যেটা আমাদের আলোচনা করার সেটা হচ্ছে এখানে পাটের যে উৎপাদনটা, সেই উৎপাদনটা কেমন সেটাই আমাদের এবার আলোচনা করার। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে পাটের উৎপাদন বলতে এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের রাজ্যের পাট উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করে, এবং 2015 থেকে 2016 সালে পাট উৎপাদনের পরিমাণ ছিল 77.8 লক্ষ গাঁট। যেটা আমরা এখানে একটু বলার ব্যাপার আছে, সেখানে হচ্ছে এই গাঁট বলতে হচ্ছে 180 কেজি বলে আমরা বুঝি। ভারতের মোট পাটের প্রায় 3/4 আমাদের এই রাজ্যে উৎপন্ন হয়। মানে পশ্চিমবঙ্গই পাট উৎপাদনে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানের অধিকারী। এখানে আর একটা জিনিস বলার, সেটা হচ্ছে হেক্টর প্রতি পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে হচ্ছে প্রথম, যার পরিমাণটা হচ্ছে 2526 কেজি পার হেক্টর। এবার যেটা হচ্ছে সেটা আলোচনা করব, সেটা হচ্ছে পাট চাষের অনুকূল অবস্থা। যে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের এই পাট চাষের, পশ্চিমবঙ্গে পাট চাষের উন্নতির কারণ। তো এখানেও আমরা ওই প্রাকৃতিক আর অর্থনৈতিক কারণ হিসেবে দুটোভাবে ভাগ করব। প্রথম হচ্ছে জলবায়ু। গ্রীষ্মকালে আমাদের রাজ্যে জলবায়ু উষ্ণ আর্দ্র প্রকৃতির হয়। যে সময় পাট চাষ হয় তখন উষ্ণতা থাকে 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। কালবৈশাখীর বৃষ্টি ও মৌসুমি বায়ুর বৃষ্টি চাষে
জলের যোগান দেয়। আর একটা 3 নম্বর হচ্ছে মাটি আর ভূমি, যেটা আমাদের পশ্চিমবঙ্গের পাটের উৎপাদনের ক্ষেত্রে আদর্শ। সেটা হচ্ছে কি পশ্চিমবঙ্গের পূর্ব প্রান্ত সমতল গঙ্গা বদ্বীপ অন্তর্গত, আর মাটি অম্লধর্মী, যাতে নাইট্রোজেন ও পটাশের পরিমাণ বেশি। আর 3 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে পাটকল। হুগলি নদীর উভয় তীরে রয়েছে অসংখ্য পাটকল। পাটের চাহিদা রয়েছে বলেই মানুষ প্রচুর জমিতে পাট চাষও করে থাকে। এবার হচ্ছে পাট চাষের উন্নতির জন্য যে পদক্ষেপগুলো গভর্নমেন্ট নিয়েছে সেই বিষয়ে আলোচনা করব আমরা। পাট চাষের উন্নতির জন্য উত্তর 24 পরগনার ব্যারাকপুরে পাট গবেষণা কেন্দ্র স্থাপিত হয়েছে। 2 নম্বর যেটা, চাষিদের স্বল্প মূল্যে উন্নত পাট বীজের যোগান বাড়ানো হচ্ছে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে পাট ও পাটজাত দ্রব্য থেকে দ্রুত আরও বিভিন্ন দ্রব্য প্রস্তুতের ব্যবস্থা করা হচ্ছে, যাতে পাটের চাহিদা বাড়ে এবং চাষিরা পাট চাষে উৎসাহিত হয়। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে পরিবেশ বান্ধব দ্রব্য বলে পাটজাত দ্রব্যের ব্যবহার যাতে বাড়ে, তার জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণের সাথে সাথে আন্তর্জাতিক স্তরে প্রচারের ব্যবস্থা করছে। তো এই হচ্ছে আমাদের গৃহীত পদক্ষেপ। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে চা। চা অন্যতম একটা জনপ্রিয় হালকা পানীয়, যেটা আমাদের রাজ্য তথা সারা পৃথিবীর মানুষকে এটা প্রাধান্য পায়। তবে আমাদের ভারতবর্ষ এবং ভারতবর্ষের কয়েকটি পাশে প্রতিবেশী দেশ এটা বেশি বহুল প্রচলিত। আমাদের রাজ্যের দার্জিলিংয়ের চা খ্যাতি বিশ্বজোড়া। দার্জিলিংয়ের চায়ের যে স্বাদ, যে গন্ধ, সেটা সারা পৃথিবীর মধ্যে একমাত্র আমাদের এই রাজ্যের দার্জিলিংয়েতেই পাওয়া যায়। তো সেই হিসেবে আমাদের দার্জিলিং চা আমাদের সারা পৃথিবী বিখ্যাত। এবার যেটা চায়ের শ্রেণী বিভাগ, এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে চায়ের শ্রেণী বিভাগ। চা অন্যতম জনপ্রিয় হালকা পানীয়, এটা তো হলোই। এবার হচ্ছে চাকে আমরা 4 রকমভাবে ভাগ করতে পারি। সেটা হচ্ছে কালো, সেকা চা, সবুজ চা, স্টক চা, আর একটা হচ্ছে ওলন চা। কালো সেকা চা হচ্ছে আমাদের দেশের এই চা জনপ্রিয়তা বেশি, আমরা এই চা বেশি খাই। 2 নম্বর হচ্ছে সবুজ চা। চীনে এই চা জনপ্রিয়, আমাদের দেশেও এই জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়ছে। 3 নম্বর হচ্ছে স্টক চা। রাশিয়ার মানুষ এই চা পান করে। আর একটা হচ্ছে ওলন চা। তাইওয়ানের বিশেষ সুগন্ধযুক্ত চা হলো এই ওলন চা। এবার আমরা পশ্চিমবঙ্গের এই চায়ের যে ইতিহাস, পশ্চিমবঙ্গের যে কবে থেকে চা উৎপন্ন হয়েছিল, শুরু হয়েছিল এবং কে প্রথম করেছিল, সেই বিষয়ে আমরা আবার একটু জানব। 1840 সালে দার্জিলিংয়ের তদানীন্তন সুপারিনটেন্ডেন্ট ডক্টর ক্যাম্বেল বাণিজ্যিক ভিত্তিতে দার্জিলিংয়ের চায় চাষের উদ্যোগ শুরু করেন। যাবতীয় সমীক্ষা ও পরীক্ষা নিরীক্ষার পর 1855 সালে এখানে চা চাষ শুরু হয়। তরাই ও ডুয়ার্সে চা চাষ শুরু হয় আরও পরে। তাহলে আমরা জানতে পারলাম যে সুপারিনটেন্ডেন্ট, তদানীন্তন 1840 সালে সুপারিনটেন্ডেন্ট, দার্জিলিংয়ের সুপারিনটেন্ডেন্ট ডক্টর ক্যাম্বেল প্রথম আমাদের বাণিজ্যিক চাষ শুরু করেছিলেন। তো গেল এটা। এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। এখানেও চা চাষের অনুকূল পরিবেশকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, আর একটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। জলবায়ু, চা চাষে উষ্ণতা দরকার 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বৃষ্টিপাত 150 থেকে 200 সেন্টিমিটার। তুষার ও তুহিন চা চাষের ক্ষেত্রে ক্ষতি করে, কিন্তু হালকা ও কুয়াশা ও অধিক আর্দ্রতা চায়ের গুণমান বাড়িয়ে দেয়। মাটি, অম্লধর্মী লোহা ও ম্যাঙ্গানিজ মেশানো উর্বর দোআঁশ মাটি চা চাষের বেশি উপযোগী। ফসফরাস ও পটাশ মেশানো পার্বত্য মাটিতেও চা চাষ হয়। 3 নম্বর হচ্ছে ভূপ্রকৃতি বা ভূমির প্রকৃতি। বেশি ঢালু পাহাড়ি ও পার্বত্য জমি যেখানে জল দাঁড়াতে পারে না, সেই ভূমি চা চাষের ক্ষেত্রে আদর্শ। সাধারণত 1000 থেকে 2000 মিটার উচ্চতায় ভালো মানের চা চাষ হয়। ছায়া প্রদানকারী গাছ, সরাসরি সূর্যালোক খুব বেশিক্ষণ চা গাছ সহ্য করতে পারে না।
বলেই বাগিচাতে ছায়া প্রদানকারী বা ছায়াদানকারী হিসেবে অন্যান্য বড় বড় গাছ লাগানো হয়। এবার হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ বলতে এখানে শ্রমিক, কারখানা, মূলধন এগুলোকেই বোঝায়। শ্রমিক মানে বাগান পরিচর্যা, চায়ের গুণমান নির্ধারণের জন্য সুদক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। চা পাতা তোলার কাজে সুলভ মহিলা শ্রমিকের ব্যবহার বেশি। কারখানা, চা প্রস্তুত ও প্যাকেজিং এর জন্য বাগানের কাছেই কারখানা থাকতে হয়। আর একটা হচ্ছে মূলধন। চা বাগিচা তৈরির বেশ কয়েক বছর পর উৎপাদন শুরু হয়, তাই সর্বদা মূলধনের যোগান দরকার। একটা পরিবহন, এটি রপ্তানি নির্ভর বাণিজ্যিক ফসল, তাই উপযুক্ত পরিবহন ও পরিকাঠামো চা চাষকে লাভজনক চাষে পরিণত করে। এবার যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে চা সম্বন্ধে কয়েকটি তথ্য যেগুলো পরীক্ষায় মানে আসে খুব। সেটা হচ্ছে চা আমাদের রাজ্যে উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকারী সারা ভারতের মধ্যে। আমাদের রাজ্য 2015 থেকে 2016 সালে উৎপাদনের পরিমাণ ছিল 33.20 কোটি কেজি, যা ভারতের মোট উৎপাদনের 26.8%। এ রাজ্যে হেক্টর প্রতি চা উৎপাদন 2348 কেজি। আর এখানে একটু বলি যে কর্ণাটক হচ্ছে চা উৎপাদনে বর্তমানে প্রথম। হেক্টর প্রতি চা উৎপাদনে কর্ণাটক প্রথম। এবারে চা উৎপাদক অঞ্চল। আমাদের রাজ্যের দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য অঞ্চলে এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার তরাই ডুয়ার্স অঞ্চলে চা চাষ ভালো হয়। দার্জিলিংয়ের চা মেচি, বালাসন ও মহানন্দা উপত্যকায় চাষ হয়। দার্জিলিংয়ের চা স্বাদে ও গন্ধে পৃথিবী শ্রেষ্ঠ। দার্জিলিংয়ের চায়ের বাগিচাগুলি মাকাইবাড়ি, হ্যাপি ভ্যালি, বিজনবাড়ি, সুখিয়াপুরি প্রভৃতি স্থানে অবস্থিত। তো আমরা এখানে একটু দেখে নেব যে দার্জিলিংয়ের কোথায় কোথায় বা আমাদের রাজ্যের কোথায় কোথায় চা চাষ একটু বেশি হয় বা ভালো হয়, সেটা আমার ম্যাপের মাধ্যমে একটু দেখে নেব। তো এটা হচ্ছে এইখানে আমরা পাট এবং চাট দুটোই দেখিয়েছি। এখানে যে দুটো সিগন্যাল আমরা দেখিয়েছি, একটা হচ্ছে সবুজ কালারের, একটা হচ্ছে রেড কালারের বা লাল কালারের, একেবারে উপরে পোজিশন। আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আমাদের রাজ্যের একেবারে উপরের দিকে, মানে একেবারে উত্তর দিকে দার্জিলিং বা জলপাইগুড়ির যে পোর্শনটা রয়েছে, আলিপুরদুয়ারের যে পোর্শনটা রয়েছে, সেখানেই চা চাষ সবচেয়ে বেশি হয়। এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই রাজ্যে প্রথম কবে ইন্ডিয়ান টি বোর্ডটা শুরু হয়েছিল। চা উৎপাদন ও বাণিজ্যের জন্য ভারত সরকার 1954 সালে এই ইন্ডিয়ান টি বোর্ড স্থাপন করে। এর সদর দপ্তর হচ্ছে কলকাতাতে। নেক্সট যেটা আমরা করব উৎপাদনটা আমরা অলরেডি আলোচনা করেছি, তো এটা আমরা স্কিপ করব। এবার হচ্ছে দার্জিলিংয়ের চায়ের উন্নতির কারণটা কি। চা চাষের জন্য যে অনুকূল ভৌগোলিক পরিবেশের প্রয়োজন, সেটা দার্জিলিংয়ে অ্যাভেলেবল বলে ওইখানে চা উৎপাদনটা বেশি হয়। সেটা আমরা একটু আলোচনা করে নেব। যে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে দার্জিলিংয়ের ভূমি পার্বত্যময়। অধিকাংশ চা বাগিচাগুলি 1000 থেকে 2000 মিটার উচ্চতায় অবস্থিত। 2 নম্বর হচ্ছে এখানে গড় উষ্ণতা 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে বৃষ্টিপাত 150 থেকে 200 সেন্টিমিটার। তুষারপাত খুব একটা ঘটে না। মাঝারি থেকে অধিক আর্দ্রতা, মাঝারি উষ্ণতা, মৃদু কুয়াশা এখানে উন্নত মানের চা চাষের জন্যে সাহায্য করেছে। এখানকার মাটি অম্লধর্মী, পর্জল জাতীয় ঘর, যার মধ্যে লৌহ ও ম্যাঙ্গানিজের পরিমাণ খুব বেশি। 4 নম্বর হচ্ছে প্রাথমিক অবস্থায় ইংরেজরা এখানে চা চাষে মূলধন বিনিয়োগ করে। এখানে বড় বড় কোম্পানি চা চাষের মূলধনের যোগান দিয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে এখানে উন্নতির কারণ। এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সমস্যা। এখানকার চা চাষের উন্নতির জন্য আমাদের রাজ্যে চা চাষের ক্ষেত্রে যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো হচ্ছে আলোচনা করব।
প্রথম সমস্যা যেটা হচ্ছে অধিকাংশ বাগিচা পুরনো বলে এখানে ফলনও কম, আর হেক্টর প্রতি উৎপাদন এখানে তুলনামূলকভাবে কম। ফলন কম হয়, প্রচুর চা বাগান বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর 4 নাম্বার হচ্ছে তরাই ও ডুয়ার্স প্রায়শই বন্যা বা চা চাষে ক্ষতি করে। এবার হচ্ছে কতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের চা চাষের উন্নতি করার জন্য বা উৎপাদন বাড়ানোর জন্য। সেগুলো হচ্ছে চা চাষের উন্নতির জন্য একটা টি বোর্ড গঠন করা হয়েছে কলকাতাতে, যেটা 1954 সালে আগেই বললাম। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে চা বাগিচাগুলির আধুনিকীকরণের ব্যবস্থা হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে শ্রমিকদের বেতন বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন ভাতা দেওয়ার ব্যবস্থা হচ্ছে, যাতে তারা আস্তে আস্তে তাদের কাজের প্রতি মনোযোগ বাড়ায় বা কাজ করতে তারা উৎসাহ পায়। এবার আমরা কয়েকটি কৃষিজ ফসলের নাম বলবো যেগুলো আমরা পরীক্ষাতে মানে খুবই আসে। সেটা হচ্ছে আমরা ধান, পাট, চা এগুলো আলোচনা করেছি। এবারগুলো গম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে প্রচুর প্রমাণে হয়, তুলনামূলকভাবে অন্য মানে জেলার তুলনায় এই মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে হয়। জব হয় মুর্শিদাবাদ, নদিয়া, জলপাইগুড়িতে। আলু হয় হুগলি, বর্ধমান ও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। আখ হয় মুর্শিদাবাদে, নদিয়া, বর্ধমানে। আর তামাক চাষ হয় কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। আর জোয়ার হয় মালদা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও নদিয়াতে। আর একটা হচ্ছে ভুট্টা হয় তরাই অঞ্চলে, জলপাইগুড়িতে, কোচবিহারে। ডাল হয় মুর্শিদাবাদে, মালদহ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। পান হয় হাওড়াতে, পূর্ব মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে এবং হুগলিতে। আর তুঁত গাছ যেটা মালদহতে সবচেয়ে বেশি হয়, দেন মুর্শিদাবাদ, বাঁকুড়া, উত্তর দিনাজপুর। তো থ্যাংক ইউ।